তাকে একসময় ডাকা হতো বীরভূমের জ্যোতিবাবু বলে। বয়স ৮৭ দোরগোড়ায়। বয়সের ভারে চোখে কম দেখেন, কানে কম শোনেন। একদা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আন্দোলনের চাপে সিঙ্গুর নন্দীগ্রাম করতে পারেননি ঠিকই, কিন্তু বীরভূমের জ্যোতিবাবু বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র করে দেখিয়েছিলেন। তিনি ব্রজ মুখোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের টানা ২০ বছরের সভাধিপতি, একাধিকবার বিধানসভার সিপিএম এর প্রার্থী। ৮৭ বছরে এসে এখনো ব্রজবাবু চোখে আগামীর প্রত্যয় ধরা দেয়। দা সহজ পাঠের সাংবাদিক কৌস্তব সিনহার সঙ্গে খোলামেলা নানা বিষয় নিয়ে কথা বলেন ব্রজবাবু। বর্তমান পরিস্থিতি নিয়ে নানা কথা তুলে ধরলেন তিনি। আচ্ছা, আপনার শরীর কেমন আছে আগে? শরীর অনেক বয়স হয়েছে তো, সেই তার জন্য শরীরটা এখন দুর্বল। আচ্ছা, তো আমি হচ্ছে এখন ৮৬ বছর পেরিয়ে গিয়েছি। 86 প্লাস 4 মান্থস। এখন সময় কাটান কিভাবে? এখন কি করে করি? হ্যাঁ, এখন সময় কাটান কিভাবে? সময় আছে, আছি, যাই। আমাদের সেবা সদন আছে, ডাক্তার সরোজিনী রায় তার নামে। ওইখানে দুস্থ রুগীরা আছে। এখন ওই ৩ জন ডাক্তারবাবু এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আছেন। তারা যেটুকু পারেন চিকিৎসার সহযোগিতা করেন। এইটুকু ওইখানে থাকি। আর এমনি টুকিটাকি বিভিন্ন কোনো প্রোগ্রাম দিলে পরে যদি আমরা থাকি স্থানীয়ভাবে, সেটা করি। সিপিএম কি আবার ঘুরে দাঁড়াবে? নিশ্চয়ই, কোনো ভুল নেই। কারণ আমাদের দল হচ্ছে একটা আদর্শ ভিত্তিক দল। লক্ষ্য রয়েছে, কর্মসূচি রয়েছে, এবং যে কর্মসূচি ইতিমধ্যে মানুষ গ্রহণও করেছিল। বিভিন্ন চক্রান্তের হতে আমাদের সরকারটা চলে গিয়েছে। সমস্ত প্রতিক্রিয়াশীলরা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আরম্ভ করে জাতীয় স্তরে, রাজ্য স্তরে যারা গরিব বিরোধী, শোষক শ্রেণীর যারা সমর্থক, তাদের মিলিত চক্রান্তে এই সরকারটা গিয়েছে। এখন আমাদের বিশ্বাস, মানুষ যে তাদের ভুল হয়েছে এটা কিন্তু মানুষ আজকে স্বীকার করছেন বিভিন্ন ক্ষেত্রে। এখন সংগঠনের কিছু দুর্বলতা এখনো আছে, সেই সংগঠনের দুর্বলতা আমাদের দ্রুত কাটছে। মানুষই তো শেষ কথা বলে, এবং মানুষের উপর ভরসা রয়েছে আমাদের। আর মানুষের উপর ভরসা হারানো পাপ, এটা আমাদের নেতৃত্ব বারবার বলতেন। আপনি জ্যোতি বসু বারবার বলতেন যে মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। এই মানুষই দেশকে স্বাধীন করতে সাহায্য করেছে। এই 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 মানুষই কংগ্রেসকে অনেকদিন রেখে সরকারে, এই মানুষই কংগ্রেসকে হটিয়েছে, বামফ্রন্টকে এনেছে। সেই বামফ্রন্ট 34 বছর ছিল, তারপরে আবার এই মানুষই এই বামফ্রন্টকে হটিয়ে তৃণমূলকে এনেছে। সুতরাং মানুষ কোনো জায়গাতে স্থির হয়ে থাকবে না। যা সত্য, যেটা ভালো মনে করবে সেটা করবে। সেই মানুষের উপর আমাদের ভরসা আছে। মানুষ কিন্তু দ্রুত ঘুরছে। দেখা যাক কতদূর কোথায় যায়। গোটা দেশে বাম সরকারের ভবিষ্যৎ কি বুঝছে? সেটা ভবিষ্যৎ তো হবেই, তার কারণ এটা দ্বিতীয় কোনো পথ নেই। জনগণের সামনে বামপন্থীদের যে কর্মসূচি, বামপন্থীদের যে আদর্শ, এছাড়া বিকল্প কোনো পথও নেই। তবে সময় নেবে, তো পঞ্জিকা থেকে বলা যায় না যে তারিখ দিয়ে দিয়ে অমুকদের হয় না। পরিস্থিতির এই পরিবর্তন হবেই, সেই ভরসা তো রয়েছে। তো তখনকার তৃণমূল বা আর এখনকার তৃণমূল, বা তখনকার মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়, কি পার্থক্য দেখছেন? একই। তার হচ্ছে তখন একটা ছদ্মবেশ ছিল, এখন ছদ্মবেশটা খুলে গেছে মানুষের কাছে। আমি একটা কথা বলি, 2000 সনের শুরুতে যেটা 2008-এ কংগ্রেসের সাথে তৃণমূলের জোট হয়েছিল লোকসভা নির্বাচনে। সেই নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 14টা আসন, ইয়েতে আর বরাদ্দ ছিল, আর বাকিটা ছিল তৃণমূলের। সেই নির্বাচন পরিচালনা করার জন্য কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব দিল্লি থেকে মমতার হাতে 10 কোটি টাকা দেওয়া হয়।
পরবর্তীকালে সেই 10 কোটি টাকা তিনি একাই মেরে দিয়েছেন। এটা আমাদের কথা নয়, এটা হচ্ছে দীপক ঘোষ তার বইয়ে উল্লেখ করেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারেনি মমতা। সে 10 কোটি টাকা, সুতরাং চুরি বিদ্যাটা ওর প্রথম থেকে। আর এখন তো চোরদের রানী এবং সমস্ত দুর্নীতির মূলে উনি। ওনার প্রত্যক্ষভাবে সমর্থন, মদত এবং পরিকল্পনা ছাড়া এই দুর্নীতি হতে পারে না, হতে পারে না। সমস্ত দুর্নীতিগ্রস্তদের তিনি মদতদাতা। শুধু মদত নয়, পরিকল্পনা করে তাদেরকে দুর্নীতি করা হয়েছে। আচ্ছা, আপনি নিজেও অনেকদিনই জেলা পরিষদ সামলেছেন, তো বর্তমানে কাজল শেখ এবং বিকাশ রায় চৌধুরী, তো আপনার কি মনে হয় যে এনাদেরকে কেমন দেখছেন? বিষয়টা তো এইভাবে নয়, ব্যক্তির সঙ্গে ব্যক্তি তুলনা হয় না। একটা নীতির সাথে আরেকটা নীতির মন্তব্যকে একটা তুলনা করা যায়। একটা আদর্শের সাথে আরেকটা, যারা দল, যারা শাসন ক্ষমতা থাকে তারা, বর্তমানে যে শাসক দল, তাদের কোনো নীতি নেই, তাদের কোনো কর্মসূচি নেই, তাদের লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, তাই তাদের এই পরিণতি হতে বাধ্য। যে যত বড় চুরি করো, আত্মসাৎ করো। এই যে আজকে ভয়ঙ্কর যে অন্তর্গে দারিদ্র, বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, কোনো কর্মসূচি আছে ওদের? ওদের লক্ষ্যটা কি? নেই। চুরি করো আর নিজের আত্মসাৎ করো, যে যত পারো, এইটা ওদের মূল কাজ। তাদের তাই তো হবে। তাদের তো শুধু বিচ্ছিন্নভাবে একটা বীরভূম জেলা পরিষদ নয়, গোটা রাজ্যেই প্রত্যেকটা সরকারি দপ্তর, মন্ত্রী থেকে আরম্ভ করে, এবং আমলারাও তার সুযোগ নিয়েছে। আমলারাও সুযোগ নেবে তো। যে রাজনৈতিক দল যখন যারা প্রশাসনে থাকেন, তারা যদি দুর্নীতিপরায়ণ হয়, আমলাদের তো পোয়া বারো। আমলারা তো যত খুশি তখন সেই দুর্নীতি চালাবে। সুতরাং ওই আমলাদের দোষ দিয়ে লাভ নেই। শুধু এখন যে রাজনীতি চলছে, এখনকার সময় নতুন যারা বাম নেতা আছে তাদেরকে সামনে আনা উচিত, নাকি যারা সিনিয়র আছে তাদেরকে সামনে রেখেই যে কাজগুলো আছে বা রাজনীতি আছে সেটা করা উচিত? বিষয়টা হচ্ছে যে নতুন জেনারেশন তো আনতেই হবে। নতুন যারা যুবক, তারাই তো ভবিষ্যৎ, এবং তারাই তো আসছে। আজকে আমাদের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ছাত্র ফেডারেশন, তাদের নেতৃত্ব যে ভূমিকা দিচ্ছে, আজকে যে উত্তর বাংলা থেকে একেবারে ইয়ে পর্যন্ত যে আজকে মহামিছিল চলছে এখন বিভিন্ন জায়গায়, তারপর আগামী জানুয়ারি মাসে যে ব্রিগেডের যে সমাবেশ হবে, তাদের প্রমাণ হবে কত ইয়াং জেনারেশন আসছে। ইয়াংদের উপর ভরসা করতেই হবে, তারাই তো ভবিষ্যৎ। তবে মানুষের উপর ভরসাতে এই মানুষ আবার জানবে। যাক, মানুষ আজকে প্রতিবাদ মুখর হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে প্রতিবাদ করছে মানুষ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।